আজ তোমাদেরকে অতি বাস্তব সত্য একটা ঘটনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, যা আমার জীবনের ঘটনা, নির্মম সত্য, যা আমি প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছি এই ঘটনার সঙ্গে। মেনে নিতে পারি না আমি কোনোদিন। ছোটবেলা থেকে আমি আমার বাবাকে দেখেছি খুবই সরল সাদাসিধে একটা মানুষ, যা লোক যদি দুটো বাজে কথাও বলেন না, সে কোনো দিন ঘুরিয়ে তাদের বাজে কথা বলে না। তার বদলে সে ভালো মুখে ভদ্রভাবে কথা বলে। আর তার ভালোবাসার তো কোনো তুলনাই হয় না। তার সঙ্গে যারা কাজবাজ করতো, মানে তার বন্ধু বান্ধব, তার পরিবার কোনো দিন তাকে একদিনও বলতে পারবে না যে আমার বাবা দুটো তাদের বাজে কথা বলেছে, এবং আমার বাবা না খেয়েও মানুষকে খাইয়েছে, এরকমও দিন গেছে। তো সেই মানুষটা আজ তার নির্মম যে পরিণতি কেউ ঘটিয়েছে, আমি মনে করি সে কোনো দিন আশা করি ভালো হতে পারে না, তার ভালো হতে পারে না, কারণ একটা সুখের সংসার সে নষ্ট করে দিয়েছে। এবার পুরনো ঘটনাটা বলি। আমার বাবা মাকে ছোটোবেলা থেকে আমি দেখে আসি যে তারা কোনোদিনই ঝগড়া অশান্তি করতো না। আমার বাবা তো আমার মায়ের সঙ্গে কোনোদিন ঝগড়া করতোই না। যদিও বা রেগে দু চার কথা আমার মা বাবাকে শোনালেও সেটা সহজেই বাবা মেনে নিত, এবং তাদের মধ্যে ভালোবাসাও ছিল অপরিসীম। বাবা ইনকাম করতো, মানে কাজে যেত, ইনকাম করে আনতো আর মায়ের হাতে তুলে দিত। এবার মা সেটা বুঝে সংসার চালাতো। আর আমাকে তো বাবা কোনো দিন বকেইনি, কারণ বকতে হয়নি। আর আমি খুব কিন্তু বাবা মায়ের বাধ্য সন্তান ছিলাম, তার জন্য আমাকে কোনো দিন বাবা সেরকমভাবে বকাবকি করেনি। কারণ বাবা একটু কিছু বুঝিয়ে বললেই তখন আমি বুঝে যেতাম, তাহলে আমি আর সেই কাজটা করতাম না। আর মাও যদি আমাকে কোনো সময় বকতো, তাহলে বাবা এটাই বলতো, আমাদের না একটা মেয়ে, তুমি তাকে কীভাবে এরকমভাবে বকছো, বুঝিয়ে বলো, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। বলতে গেলেও আমার সত্যি আজ চোখের জল ছাড়া কিচ্ছু আসে না। সেই মানুষটা হঠাৎ একদিন আমার বাবা মা আলোচনা করলো যে মেয়ে বড় হচ্ছে, জানি না কার হাতে দিতে পারবো বা সে ভালো হবে এমন কোনো কথা নেই, তাই আমরা যদি কিছু রেখে যাই তাহলে হয়তো মেয়েটা একটু ভালো থাকবে। তার জন্য বাবা মা সিদ্ধান্ত নিল যে আমাদের তো অনেক কষ্ট করে কেনা একটা জমি, তার মধ্যে একটা ছোট্ট ঘর ছিল 1 বেডরুমের, তা সেটাকে ভেঙে যদি আমরা আবার ভালো করে একটা দোতলা বাড়ি বানাই, তাহলে অন্ততপক্ষে টাকা হয়তো আমরা কিছু কিছু করে জমিয়ে রাখলেও তখন আর তার মূল্য থাকবে না। যদি একটা বাড়ির ঠিক মতন করে রেখে যেতে পারি, তাহলে মেয়েটা হয়তো একটা ভাড়াতেও হয়তো তার জীবনটা চালিয়ে নিতে পারবে। এই ভেবে যখন আমাদের এই বাড়িটা হয়, তোমরা যেটা ভিডিওতে তোমরা দেখতে পাও, সুন্দর করে সাজানো গোছানো একটা সুন্দর বাড়ি, কিন্তু এই বাড়িটাই হয়তো আমাদের জীবনের কাল হলো। কারণ সত্যতা তো আগে, মানে আগের থেকেই ছিল। সবাই বলতো এদের হ্যাপি ফ্যামিলি, এরা খুবই সুখী, কিসের ঝামেলা রয়েছে, স্বামী স্ত্রী আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে, এদের মতন পরিবার হয় নাকি, ছোট্ট একটা পরিবার, কোনো ঝামেলা অশান্তি কিচ্ছু নেই, তাদের মধ্যে কত মিলমিশ ভালোবাসা। কিন্তু লোকে বললেও পেছন দিয়ে কিন্তু কলকাঠি নাড়তই, মানে ভালো চোখে কিন্তু দেখতো না, বাঁকা চোখে দেখতই। কিন্তু যখন থেকে বাড়িটা আমাদের শুরু হলো, তখন থেকে বাঁকা চোখটা একটু সামনাসামনি হতে আরম্ভ করলো সবার। আমাদের এই ভালোটা তাদের আর সহ্য হলো না। হঠাৎ করেই বাড়ি করা শেষ হলো কিছুদিন বাদ থেকেই এমন শত্রুতা চরমে উঠল, হয়তো কয়েকটা মানুষের, সবাই নয়, কয়েকটা মানুষের শত্রুতায় আজ আমার বাবা মানসিক রোগী। জানি না কিভাবে এটা তারা করেছে বা সম্ভব হয়েছে, বা আমি কেন বলছি তোমাদের সেটাও আমি বলছি। আমি প্রথমে বুঝতে পারিনি, যখন বাবাকে
বাবা হঠাৎই কাজ ছেড়ে দেয়। আর কাজের ওখানে বলে যে বাবার নাকি কিডনি পচে গেছে, এরকম একটা অসুস্থতা। তখন কারখানার ওখানে সবাই বলে যে না, তুমি ঠিক হয়ে যাবে, তুমি কেন এরকম দুঃখ পাচ্ছ, কান্নাকাটি করছো? কিন্তু আমরা, বাবার ইএসআই ছিল, বাবাকে ইএসআই হাসপাতালে দেখানো হয়, ফুল বডি চেক আপ করা হয়, এমআরআই করা হয়, কিন্তু বাবার কোনো রকম কিছু রোগ ধরা পড়ে না। তখন আমরা চিন্তাধারা করি যে এরকমভাবে হচ্ছে না, বাবাকে মনে হচ্ছে একটু ডাক্তার দেখাতে হবে, মানসিক একটা প্রবলেম হচ্ছে। কিন্তু সেটাও কিন্তু এমন নয় যে অনেক মাস ধরে এটা চলছিল, 2 দিনের মধ্যে এই জিনিসটা ঘটে। বাবা যেদিন বলেছে মানে শরীরটা খারাপ লাগছে, আমি আর কাজ করতে পারবো না, তার থেকে 3-4 দিনের মধ্যে বাবার পুরো ফুল বডি চেক আপ হয়ে যায়। তারপরেই বাবার মাথার জন্য আমরা পিজিতে দেখানো হয়। তা সেখান থেকে ডাক্তার দেখে, তারপরে আমাদের আরজি করে। ওখানে 1 বছর, আমি তোমাকে বলে দিই, 1 বছর ওষুধ খাওয়ানো হয়, তারপর আরজি করে পাঠানো হয়। তা বাবা হঠাৎই একটা কাণ্ড ঘটায়, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তা তখন আমরা ডাক্তারের সঙ্গে আলোচনা করি যে হঠাৎ এরকম, ডাক্তার জিজ্ঞেস করে যে কীরকম কীভাবে হলো না হলো। তো ওনারা সব রকম টেস্ট করে বাবার। তখন তার মধ্যে একটা সিনিয়র ডাক্তার ছিলেন, সে আমাকে সাজেস্ট করলেন যে ওনার কিছু সিমটম আমরা কিন্তু ওনার কোনো মানসিক ভারসাম্যহীনের পাচ্ছি না, ঠিক আছে? তা আমার মনে হয় অন্য কোনো এখানে, যাই হোক, দেখো আমরা তো কিছু করতে পারি না, হয়তো ওনার কপালে এটা লেখা ছিল। কেউ যদি তোমাদের খারাপ করেও থাকে, সেটা ওনার কপালে ছিল, উনি সেটা ভোগ করছে। আর যে খারাপটা করেছে তারও ভেবো না কিন্তু ভালো হবে, সেও একদিন এমন তার অবস্থা হবে, সে তখন সেই চোখের জল ফেলতে ফেলতে ভাববে সেদিন আমি এই কাজটা কেন করেছিলাম। যাই হোক, তোমাদের সংসারের ওপর এই ঝড়টা নেমে এসেছে, একটু হয়তো কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই, জানো তো। ওষুধ চালিয়ে যাও, আমরা তো ওষুধের মানে বৈজ্ঞানিক রাস্তা ছাড়া আমরা কিছুই করতে পারি না। তাই আমরা বিজ্ঞানসম্মতভাবে যেই ওষুধ খাওয়ানো দরকার সেটাই ওষুধ খাওয়াচ্ছি। কিন্তু তোমাদের এখানে জানিয়ে রাখি, বাবার কিন্তু ওষুধ খাওয়ার পরও এমনি বাবা কিন্তু নর্মালি, এমন কিছু বাবার অবস্থা মানে মানসিক ভারসাম্যহীন তা কিন্তু একদমই নয়। কিন্তু মাঝে মাঝেই ওনার মধ্যে এমন একটা উদ্বেগ হয় না, সেটা চোখে সহ্য করা যায় না। আর সেটা মাসের মধ্যে 1 দিন 2 দিন এরকম, তারপর সেটা 1 সপ্তাহ রেস্ট থাকে, তারপর কিন্তু আস্তে আস্তে ওনার মানে যে আবার যে নর্মাল বিষয়টা চলে আসে। কিন্তু ওষুধ আমরা চালিয়ে যাচ্ছি, ওষুধ বলেছে বন্ধ করা যাবে না, ওষুধের ওপরে ভরসা রাখো, কিন্তু ভগবানের ওপর বিশ্বাসটাও ছেড়ো না। কারণ ভগবান যদি থাকে, নিশ্চয়ই দেখবে ওনার কষ্টটা অনেকটা কম হবে। আর যে কষ্টটা উনি মাসান্তর পায় না, তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে অন্য লেভেলের একটা মানুষ হয়ে যায় উনি তখন। না উনি আমাদেরকে বিশ্বাস করে তখন, না আর বাইরের কাউকে বিশ্বাস করে, না ওনার খাবার দাবার যখন ওনাকে দেওয়া হয় সেটাও উনি বিশ্বাস করতে চায় না যে ওটা খাবার বলে। মানে কী ধরনের যে একটা পরিমাণে উনি কষ্ট পায়, সেটা বলার কিচ্ছু নেই। আজ বলো তো আমাদের কী দোষ ছিল? শুধু আমরা ভালো সুখী ছিলাম, এটাই কারো সহ্য হলো না? একটা সংসার নষ্ট করে দিতে পারলো? আজ 2024-এ দাঁড়িয়েও এরকম নির্মম সত্য ঘটনা মানুষের সঙ্গে ঘটে চলেছে। আমরা কিন্তু কোনো কিছু বিশ্বাস করি না, তারপরও এরকম ঘটনা আমাদের দেখতে হয়। কিসের জন্য বলো তো? কেন মানুষ এরকম হিংস্র, এত নির্মম হয়ে ওঠে কী করে? আমরা তো তাদের পয়সায় কিছু করছিলাম না, আমরা তো তাদের কোনো উপকার নিচ্ছিলাম না, আমরা তাদের কোনো ক্ষতিও করছিলাম না, যে কারোর ক্ষতি করে আমরা উপরে ওঠার চেষ্টা করছিলাম। আমরা নিজেরা একটু ভালো থাকার চেষ্টা করছিলাম। আমার বাবা মা আমার ভালো ভেবে এই আজ বাড়ি ঘরদোর করেছে। হিংসা মানুষকে কোথায় নিয়ে যায় বুঝতে পারছো? আমিও এক সময় বিশ্বাস করতে পারি না, জানো তো। ওই জন্য পৃথিবীর আজ কারোর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে হলেও আমি 5 বার ভাববো যে তাদের সঙ্গে সম্পর্ক রাখবো কি না।
কারণ মানুষের চোখের নজর আর জানি না অন্য কিছুর ফল এটা কি না, কিন্তু এইরকম ঘটনা হাত যেন কারোর শত্রু না ঘটায়। কিন্তু আমি বলছি তো, কিন্তু আজকালকার মানুষের তো কোনো কিছু লজ্জা বোধটাই চলে গেছে। এটা একবারও ভাবে না যে উপরে ভগবান বলে একটা জিনিস আছে, ওপরে ভগবান বলে একটা জিনিস আছে, সে বসে বসে দেখছে যে কয়ে কীরকম কী কাজ করছে। কিন্তু আজ যাই হোক, আমরা কারোর ক্ষতি কোনো দিন করিও নি, করতে পারবও না, যে যতই যা কিছু করে যাক। শুধু ভগবানকে রাত্রিরে শোয়ার সময় এটাই বলি, আমাকে সুস্থ রাখো, ভালো রাখো, যাতে এই দুটো মানুষকে, যারা চোখের পলকে আমাকে মানুষ করেছে, কোনো দিন আমার কষ্ট হতে দেয়নি, নিজেরা কষ্ট করেছে, তাদের যেন অন্ততপক্ষে ওষুধের অভাবটা, খাওয়ার অভাবটা যেন আমি না দিই। তোমরাও যারা এই ভিউয়ার্সরা আমার ভিডিও ভয়েসটা শুনছো, তারা একটুখানি প্রে করো আমার জন্য, যে আমার সংসারটা যাতে আমি ভালো করে আমার মা বাবাকে রাখতে পারি। আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। কারণ আমার সঙ্গে যেরকম কুৎসিত একটা ঘটনা ঘটে গেছে, কে ঘটিয়েছে সেটা তো জানতে বাকি নেই, কিন্তু সে যে নির্মম কাজটা করেছে, তার সঙ্গে সেই নির্মম কাজটা কিন্তু আমি করব না। কারণ সে কুকুর হতে পারে, আমি নই। আমার মধ্যে মনুষ্যত্ব বোধটা রয়েছে, আমি কারোর ক্ষতি করতে কোনো দিন শিখিনি। আমার গায়ে লাল রক্ত কিন্তু রয়েছে, আমি জানি যে মানুষের ক্ষতি করলে কতটা ক্ষতি হয়। যাই হোক, আমাকে এরকম কষ্টে দেখে কিন্তু সে খুব আনন্দ পাচ্ছে, আমি জানি। সেও আমার ভিডিও দেখে, কিন্তু এইটুকুনি বলে রাখি, আমাকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। ভগবান এইটুকুনি আশীর্বাদ কিন্তু আমার কপালে লিখে দিয়েছে, যত কষ্টের মাঝখানেও কিন্তু আমি যেভাবেই হোক ভালো থাকার চেষ্টা করব। তাই দেখো, আমি কিন্তু অনেক কষ্ট করি, সারাদিন আমিও কিন্তু কষ্টের কাজ করে আসি। আস্তে আস্তে যখন আমার পরিবারটা এত বড় হয়েছে, আর কিছুদিন গেলে আরও কিছুটা বড় হলে নিশ্চয়ই আমি কি করি না করি সবই তোমাদের খুলে বলবো। তা আমি যখন কষ্টের কাজ করে আসি, কোনো দিন যে মেয়েটা একটা কিছু করে দেখেনি, সেই মেয়েটা আজ মুখে রক্ত উঠিয়ে কাজ করে আসছে, কিন্তু সেটাও হাসি মুখে। ভগবান যদি এই আশীর্বাদটা না করতেন, তাহলে কি আমি পারতাম বলো তো? পারতাম না কিন্তু। তাই তোমরা আমাকে আশীর্বাদ করো, যাতে এভাবেই আমি আমার বাবাকে মাকে নিয়ে ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। আমি এই কথাগুলো কিন্তু বলতে চাইনি, কিন্তু আজকে খুব কষ্ট হচ্ছে, জানো তো। কারণ এরকম একটা সুখের পরিবার কিভাবে মানুষ নষ্ট করে দিতে পারে বলো তো? এটাই নিজেকে বারবার প্রশ্ন করি। আর তাও আমি তোমাদের এইটুকুনি বলে রাখছি, শত্রুতাটা আমার সঙ্গে ছিল, শত্রুতাটা আমার সঙ্গে করেই কিন্তু আজ এই ভয়ঙ্কর ঘটনাটা সে ঘটিয়েছে। কি না, আমি যেহেতু সুখে থাকতে পারতাম, তাই জন্য আমার সুখটা কেড়ে নিতে চেয়েছে। কিন্তু সেটা আমার বাবা মায়ের ওপর কেন বলো তো? আমি যদি তার শত্রু ছিলাম, তাহলে আমার ওপর কেন নয়? আমি তো পঙ্গু প্যারালাইসিস হয়ে গেলেও কিছু হতো না। আজ আমার বাবা একটা ভালো মানুষ, কতটা কষ্ট পাচ্ছে বলো তো? আর সেটা দেখে আমার মা সুগার প্রেশারের পেশেন্ট, সে মানসিক অবস্থাটা কি হচ্ছে বলো তো?